নমস্কার, নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। অর্থের অভাবে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হলো 2 মাসের এক শিশু। চিকিৎসা ব্যবস্থা করা তো দূরের কথা, মৃত শিশুকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থাও করলো না ঊনকোটি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ উঠল মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে। ঊনকোটি জেলার অন্তর্গত মাছমারা এলাকার ক্ষীরদ ছোড়ার বাসিন্দা অত্যন্ত দরিদ্র রাজকুমার দাস নিজের 2 মাসের পুত্র সন্তান অসুস্থ হওয়ায় কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসেন বহু কষ্টে। ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসার পর জেলা হাসপাতালে কোনো শিশু রোগ বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিশুটিকে আগরতলা রেফার করে দেয়। কিন্তু অসহায় রাজকুমার দাসের কাছে মাত্র 200 টাকা ছিল, তা দিয়ে আগরতলায় চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব নয়। ঊনকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে একদিকে যেমন কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি শিশুটির উন্নত চিকিৎসার জন্য, তেমনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়নি শিশুটিকে আগরতলা নিয়ে যাওয়ার জন্য। চোখের সামনে তিল তিল করে নিজের 2 মাসের পুত্র সন্তানের মৃত্যু দেখতে হয়েছে হতভাগা রাজকুমার দাসের। বিভিন্ন সময়ে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ উঠে, তার প্রমাণও পাওয়া যায় বিভিন্ন সময়। কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একদিকে যেমন নেওয়া হয় না কোনো পদক্ষেপ, তেমনি প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থা করার ক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই। ঊনকোটি জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন শিশু রোগ বিশেষজ্ঞ থাকে না প্রায় সময়ই। তা যে কত বড় দুর্ভোগের কারণ তা একমাত্র চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরাই অনুভব করতে পারেন। রাজকুমার দাসের পরিবার কতটা দরিদ্র হলে নিজের মৃত সন্তান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে হয়েছে। আয়ুষ্মান ভারত কিংবা রাজ্যের স্বাস্থ্য প্রকল্প কিংবা রাজ্যের স্বাস্থ্য বিপ্লব কতটা ঠুনকো, বিনা চিকিৎসায় 2 মাসের শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কি হয়েছে? কোনদিন ছিলেন হসপিটালে? করে তো সাথে বসে এবার থেকে গাড়বা তুমি আগরতলা অবশ্য নয়, মাত্র 200 টাকা কোনো কিতা করবা, মানে কাম করো টাকা ডাক্তারের ম্যাডাম ডাক্তারের ম্যাডাম যে তাই নাই সুবিধা ওইটা সাড়ে ওষুধ দিয়ে গেছি, তারপরে একটা সুন্দর হয়েছে হাসপাতালে বলে খুব অবস্থা খারাপ, একবার অবস্থা খারাপ। এখানে কি বাচ্চারা ডাক্তার নাই? নাই, বাচ্চারা ডাক্তার নাই, না করতে কথা এফার দিয়ে দিই, এফার লিখতে লাগছে আমি কি নাম যাইতাম না, তাদের মাত্র 200 টাকা আসবে লাগে 200 টাকা মাঠে কিতা করতাম যেটা ঠিক আছে। আমরা ভালো হয়ে গেছে, আজকে সকালে সুন্দর খাইছে, দুধ খাইছে, এর মধ্যে লাগাইছে স্যালাইন লাগানো করতে। আপনার কি মনে হয় স্যালাইনটা দেওয়ানে মারা গেছে? এটা তো বোঝাতে না, স্যালাইন দেওয়ার পরে মারা গেছে। আপনার বাড়ি কোন জায়গায়? মাছমারা আখিরচ্ছাড়া। নামটা কি তা আপনার? রাজকুমার দাস। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করল স্কুল পড়ুয়ারা। কৈলাসহরের কাচেরঘাট এলাকায় নজরুল কর্নারে রাস্তা অবরোধে বসে রামচরণ সরকারি হাই স্কুলের পড়ুয়ারা। দফায় দফায় উচ্চপদস্থ আধিকারিকরা অবরোধস্থলে আসলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। কাচেরঘাট রামচরণ সরকারি হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক দেবপ্রিয় দেবকে কেন বদলি করা হলো, এই দাবিতে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার দুপুর থেকে কৈলাসহরের কাচেরঘাট এলাকায় নজরুল কর্নারে রাস্তা অবরোধ করে। বড় বড় গাড়ির টায়ার পুড়িয়ে এবং বড় বড় গাছের লক রাস্তায় ফেলে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। শিক্ষক বদলের প্রতিবাদে এইভাবে রাস্তা অবরোধ এর আগে কৈলাসহরে সম্ভবত হয়নি। রাস্তা অবরোধ চলাকালীন স্কুলের ছাত্রছাত্রীরা বলেন, স্কুলের বিজ্ঞান শিক্ষক দেবপ্রিয় দেবকে সম্প্রতি শিক্ষা দপ্তর কৈলাসহরের দেবীপুর সিনিয়র বেসিক স্কুলে বদলি করে স্কুলে অপর আরেক শিক্ষক দেয়, কিন্তু কাচেরঘাট রামচরণ সরকারি হাই স্কুলের
ছাত্রছাত্রীরা এটা মানতে নারাজ। ছাত্রছাত্রীদের দাবি, স্কুলের বিজ্ঞান শিক্ষক দেবপ্রিয় দেবকে কোনো অবস্থাতেই বদলি করা যাবে না, কারণ দেবপ্রিয় দেব বিজ্ঞান শিক্ষকের পাশাপাশি স্কুলের কম্পিউটারের শিক্ষক, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের একমাত্র দেবপ্রিয় দেবী কম্পিউটার শেখান। স্কুলের টিচার কম, এর মধ্যে সায়েন্সের টিচারকে পাল্টানো হচ্ছে। প্রশাসন বলেছে অন্য টিচার দেবে, কিন্তু এই টিচার আমরা লাগে না, আমরা দেবপ্রিয় স্যারকে লাগে। দেবপ্রিয় স্যার কি পড়ান তোমাদের? সায়েন্স। দেবপ্রিয় স্যারের ভালো নাম কি? দেবপ্রিয় স্যার। তো তুমি কোন ক্লাসের স্টুডেন্ট? 10। তোমরা যে এইভাবে রাস্তা অবরোধ করতেছো, জানো না মানে সরকার বিরোধী কাজ করতেছো যে? তো সরকারে তো আমরা অসুবিধাটা বুঝতো। তোমরা কি চাইতেছো? আমরা দেবু স্যার থাকতো। তোমাদের স্কুলের নাম কি? কাচরগা রামচরণ গভর্নমেন্ট হাই স্কুল। কোন স্যার বদলিছে? দেবপ্রিয় দেব। তাহলে কি এর টিচার? সায়েন্সের টিচার। তো তোমরা কি চাইতেছো? আমরা চাই আমাদের স্যার আমাদের স্কুলে থাকে। তো যদি যদি ট্রান্সফার ক্যান্সেল না হয় তাহলে আমরা ক্যান্সেল নাইলে আমরা কেউ স্কুলে আইতো না, স্কুল তালা মারা। তোমরা কি তোমাদের স্কুলের শিক্ষক মশাইদের জিজ্ঞাসা তোমাদের রাস্তার উপর করতেছো? স্যার তারা আমাদের বারণ করেছেন, কিন্তু আমরা মানতাম না স্যার তারা এই বারণ, কারণ আমরা দেবপ্রিয় স্যার ছাড়া স্কুলে আইতেও পারি। আমাদের স্কুলে সায়েন্সের টিচার নাই, শুধু 2 জন টিচারের মধ্যে এখন নিলে কি আমরা কিরকম চলব? তাছাড়া সামনে মাধ্যমিক পরীক্ষা, তখন নতুন টিচার দিলে তারা নতুন করে আবার শিখবো নাকি? তার নতুন টিচারের হাত থেকে। কোন স্কুল এটা? কাচরগা রামচরণ গভর্নমেন্ট হাই স্কুল। তোমার নাম কি? বাবলি। কোন ক্লাসে পড়ো? 9। স্কুলের ছাত্রছাত্রীদের দাবির সত্যতা জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক বিমল সেন বলেন, দপ্তর স্কুলের এক শিক্ষক বদলি করলেও অপর এক শিক্ষককে দেওয়া হয়েছে, তারপরও ছাত্রছাত্রীরা এভাবে রাস্তা অবরোধ করে এটা ঠিক করেনি। এমন কিছু না, একজন টিচার ট্রান্সফার হয়েছে, এটা ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী হইতেই পারে। এবং ডিপার্টমেন্ট বিকল্প হিসেবে আমি খুঁজপিরা দেখছি। এক্ষুনি আমি আইএসের সাথে কথা বলছি, উনি বলছেন যে বিকল্প টিচারও দিছে। কোন টিচার বদলি হয়েছে? দেবপ্রিয় দেব। কিসের টিচার উনি? পিউ সায়েন্সের টিচার। এবং বিকল্প যারা দিছে তিনিও পিউ সায়েন্সের টিচার। উনি কি জয়েন করছে বিকল্প? যে আগামীকালকে জয়েন করবে, কিন্তু দেবীপুর এসবি স্কুলে, কৈলাসর দেবীপুর এসবি। তো ছাত্রছাত্রীদের মূল দাবি হচ্ছে, মূল দাবি হলো দেবপ্রিয় স্যারের রাখতে হবে। তো এই আমি তাদের কইছি যে এটা তো হয় না, ডিপার্টমেন্ট এইভাবে করে না। একজন টিচার ট্রান্সফার হইতেই পারে, ডিপার্টমেন্টের প্রয়োজনে এটা ট্রান্সফার করছে এবং সাবস্টিটিউটও দিছে। সুতরাং আমার মতে এই আন্দোলন তারা না করলে ভালো করতো। আমি তাদেরকে বারবার বলছি যে তোমরা এটা করবে না, এটা নিয়ম না, এটা বেআইনি, কিন্তু তারপরেও তারা এখন পর্যন্ত কথা শুনছে না। আমরা এই জন্য দাঁড়িয়ে আছি, আমরা চেষ্টা করছি তাদেরকে কথা শুনিয়ে তাদেরকে আবার স্কুলে নেওয়ার জন্য। আপনি কি আপনার দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন এই বিষয়ে? আমি জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্ভবত উনি আসছেন। কথা হয়েছে আমার সাথে। ওনার আজকে রিটায়ারমেন্টের ডেট, কিন্তু তারপরে উনি একদিনই হয়তো আসবেন আমাদের ইন্সপেক্টর স্কুলস মুরারি সরকার। ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় থেকে রাস্তা অবরোধ দুপুর 12টা থেকে শুরু করে। অবরোধের খবর পেয়ে কৈলাসহরের থানা থেকে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে আসে। এমনকি কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডাও ঘটনাস্থলে হাজির হন। তবুও ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করেনি, তাদের দাবিতে অনড় থাকে। এমনকি কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডার সামনে ছাত্রছাত্রীরা একের পর এক গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখালেও ওসি সহ গোটা পুলিশ বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিকেলবেলা অবরোধস্থলে হাজির হন শিক্ষা দপ্তরের 3 আধিকারিক। শিক্ষা দপ্তরের এই 3 আধিকারিকও ব্যর্থ ছাত্রছাত্রীদের বোঝাতে। এরপর ঘটনাস্থলে কৈলাসহর মহকুমা শাসক অফিসের 2 জন ডিসিএম, শিক্ষা দপ্তরের 3 আধিকারিক, স্কুলের প্রধান শিক্ষক সহ এবিভিপি এবং এনএসইউআই সংগঠনের নেতারা এবং এলাকাবাসীরা পৌঁছন। বৈঠকে ছাত্রছাত্রীরা অনড় থাকায় বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় বৈঠকের সিদ্ধান্ত হয় শুক্রবার ফের বৈঠকে বসা হবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দির চেরাগীবাজার জবরদখলের বিষয়টি সরজমিন তদন্তে মাঠে নেমেছেন পাথারকান্দির ভিডিও। কয়েক কোটি টাকার সরকারি জমিতে ভূমাফিয়া চক্রের আস্ফালন দেখে বিস্মিত ভিডিও সাহেব। জমি জবরদখলের নামে জড়িয়ে আছে প্রাক্তন এপি মেম্বার সহ নিকট আত্মীয়দের। অবিলম্বে সমস্যা সমাধান না হলে বড়সড় আন্দোলনের হুমকি পঞ্চায়েত প্রতিনিধিদের।
সার্কেল অফিসারের নির্দেশে পাথারকান্দির চেরাগি বাজার জবরদখলের সরজমিন তদন্তে মাঠে নেমেছেন পাথারকান্দির বিডিও। কয়েক কোটি টাকার সরকারি জমিতে ভূমাফিয়া চক্রের অবৈধ আধিপত্য বিডিওকে আঙুল দিয়ে দেখিয়ে দিল বারুইগ্রাম জিপির প্রতিনিধিরা। আঞ্চলিক পঞ্চায়েতের বাজার বেআইনিভাবে জেলা পরিষদ থেকে লিজ দেওয়ার নেপথ্যে লুকিয়ে রয়েছে যাবতীয় কেলেঙ্কারির যোগসূত্র, এমনই অভিযোগ জিপি সভানেত্রী সহ অন্যান্যদের। বাজারের জমি জবরদখলে নাম জড়িয়েছে প্রাক্তন এপি মেম্বার আকরম আলী সহ নিকট আত্মীয়দের। অবৈধভাবে বাজারের জমিতে বাসস্থান গড়ে তুলে আধিপত্য কায়েম করতে চাইছে ভূমাফিয়া চক্র। বাজারের সীমা নির্ধারণের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিডিও ইকবাল হোসেন। শনিবার দুপুরে পাথারকান্দির বিডিও ইকবাল হোসেন চেরাগি বাজারে জবরদখলের অভিযোগ খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হয়ে কোটি টাকার সরকারি জমিতে ভূমাফিয়া চক্রের আস্ফালন দেখে বিস্মিত হন। চেরাগি বাজারের বুক চিরেই রয়েছে অসম ত্রিপুরা জাতীয় সড়ক। আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ বাজারটি কৌশলে জেলা পরিষদ থেকে লিজ দেওয়ার ঘটনাটিও রহস্যজনক ঠেকেছে। বাজার লেসির যুগসাজুর সেই সড়কের পাশের দামি জমিতে জবরদখল সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। সরকারি বাজারে অবৈধ আধিপত্য টিকিয়ে রাখতে সরকারি কাজের ফলক রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গুটিয়ে দেওয়ার বিষয়টিও প্রত্যক্ষ করেছেন ভিডিও। এদিন বারুইগ্রাম জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান, সহ সভানেত্রীর প্রতিনিধি শঙ্কু রায়, এপি মেম্বার কামাল উদ্দিন, পঞ্চায়েত প্রতিনিধি সালমা বেগম, আবু বক্কর, রঞ্জিত দাস, একলাসুর রহমান, অভিজিৎ দে, আনোয়ার হোসেন, বিলাসপুর জিপির প্রাক্তন সভাপতি উজ্জ্বল মালাকার এবং সমাজকর্মী রিয়াজ উদ্দিন প্রমুখ তদন্ত আসা ভিডিও ইকবাল হোসেনকে ভূমাফিয়া চক্রের বাজারের জমি কবজা করার জঘন্য কুকীর্তি আঙুল দিয়ে দেখিয়ে দেন। চক্রটি বাজারের শেড ঘরে দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার পাশাপাশি বাজারের জমিতে বাসস্থান তৈরি করে দখলদারি কায়েম করার প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। বাজারটির সিংহভাগ জমি বেহাত হওয়ার কারণে সৃষ্টি হওয়া জনভোগান্তির সবিস্তারে ভিডিওকে অবগত করে কঠোর হস্তক্ষেপ কামনা করেন। আঞ্চলিক পঞ্চায়েতের বাজার কেলেঙ্কারি করে করিমগঞ্জ জেলা পরিষদ থেকে অবৈধ পন্থায় লিজ নিয়ে বাজার লেসি ভূমাফিয়া চক্রকে জবরদখলের সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ তুলেন স্থানীয় অভিযোগকারীরা। বাজারের সিংহভাগ জমিতে অবৈধভাবে একাই কবজা করে রাখার অভিযোগ উঠেছে প্রাক্তন এপি মেম্বার আকরম আলীর বিরুদ্ধে। আকরম আলী এবং তার নিকট আত্মীয়রা কৌশলে বাজারের কোটি টাকার জমি কুক্ষিগত করতে প্রয়াস চালাচ্ছে বলে প্রকাশ্য অভিযোগ তুলে চেরাগি বাজার জবরদখল মুক্ত না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলে কড়া হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বারুইগ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা। অভিযোগ যেটা পাইছি আমি যে কিছু কিছু জবরদখল আছে বাজারের অবৈধভাবে কেউ না মানে কোনো বিশেষ মানুষের জবরদখল করিয়া রাখছে। এখন তো আমি তো আইয়া দেখলাম এক্সিস্টিং পজিশন কিতা আছে না আছে বাজারে। ম্যাপ লওয়ার পরে ডিমার্কেশন করার পরে এরপরে ডিসিশন লওয়া হইল যে কোন বিল্ডিংটা আদৌ বাজারের অ্যাকচুয়াল ল্যান্ড কতটুকু আছে এবং যে বিল্ডিং বানাইছে বিল্ডিং মালিকের কিতা ল্যান্ড আছে। দেখুন যে বাজারের ল্যান্ডের উপরে কোনো বিল্ডিং আনঅথরাইজড ওয়েতে অকুপাই করিয়া রাখা হয়েছে কিনা না। যে বাজারের আমি যখন ম্যাপ লইব ম্যাপ লওয়ার পরে এটা বোঝা যাইব। এখানে সরকারি একটা ফলক দেখা গেছে যে বাঙ্গা এবং আপনার সরজমিনে পাইছেন যে এটা ফলকটা বাঙ্গা আছে, এটা কি বিপদ ব্যবস্থা নেবেন? সরকারি ফলকে একটা দেখা গেছে যে বাঙ্গা অবস্থায় আপনি সরজমিনে পাইছেন বাঙ্গাটা, এটার ব্যাপারে কিতা করবেন? তখন সাইনবোর্ড এটা যেটা বাঙ্গা হয়েছে এটা গরু বাছুরে ধাক্কা ধাক্কি করিয়া বাংছে। আমি তো আপনার সামনেই তো কইলাম যে ঠিকাদার দিন আসুন দিন কাম করাইছিলাম তার বাড়ির সামনের রাস্তা তার লাগি তো জিগাইলাম যে স্কিমের পেমেন্ট পাইছই নি, তাই পেমেন্টও পাইছই না, কইলাম সাইনবোর্ডে ঠিক করিয়া দিবার লাগিয়া। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন পদ নিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন বৃহত্তর পাথারকান্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। এই বিষয় নিয়ে রাজারগাঁও মহাপ্রভু শ্রীমণ্ডপে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। বিধায়কের পাশে পাথারকান্দির বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন পদ নিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন বৃহত্তর পাথারকান্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোক। এ মর্মে
বৃহস্পতিবার পাথারকান্দির রাজারগাঁও মহাপ্রভুর শ্রীমণ্ডপে বৃহত্তরী সমাজের প্রায় 3 শতাধিক লোকের উপস্থিতিতে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রত্যেক বক্তারাই বিধায়কের পাশে দাঁড়িয়ে বলেন, বৃহত্তরী এই সমাজের কিছু স্বার্থান্বেষী লোক গত কিছুদিন থেকে অযথা পাথারকান্দির বিধায়ককে জড়িয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন, যাদের এই সমাজের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। তার আরও বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ বিষয়টি সম্পূর্ণ অসম সরকারের উপর নির্ভর করে। সরকার যেহেতু চলতি বছরের 3রা ডিসেম্বর সরকারি এক নির্দেশে এই সমাজের একজন বরিষ্ঠ নাগরিক রামকৃষ্ণ সিনহাকে বিষ্ণুপ্রিয় মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন করে, এতে তারা সে সময় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ গত 21শে ডিসেম্বর স্থানীয় জনগণ রামকৃষ্ণ সিনহার কাজে অখুশি হয়ে রাজ্য সরকারের কাছে কৈফিয়ত তলব করলে সরকার বাধ্য হয়ে রামকৃষ্ণ সিনহাকে এই পদ থেকে সরিয়ে পাথারকান্দির রীতা সিনহাকে গুরুত্বপূর্ণ এই পদে আসীন করেন। এটা সরকারের বিচার্য বিষয়, এখানে বিধায়কের কোনো হাত বা ভূমিকা নেই। অথচ এরপর থেকে বরাকের কতিপয় স্বার্থান্বেষী একটি চক্র অযথা পাথারকান্দির বিধায়ককে জড়িয়ে নানা অপপ্রচারে জড়িত হবার খবরে রীতিমতো হতভম্ব তারা। তারা আরও বলেন, চলতি বছরের গত 25 সেপ্টেম্বর পাথারকান্দিতে ঝটিকা সাফারি এসে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা এবং বিত্ত দপ্তরের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আগামী দিনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান প্রার্থী এই পাথারকান্দি থেকেই নিয়োগ করা হবে এবং পরবর্তীতে তার প্রতিশ্রুতি মতোই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকা পাথারকান্দি থেকেই চেয়ারম্যান নিয়োগ করা হয় বলে বক্তারা বলেন। তারা এদিন অনেকটা হুঁশিয়ারির সুরে বলেন, আগামী দিনে এই পদ নিয়ে আরো জল ঘোলা হলে বৃহত্তরী সমাজ ঘরে বসে থাকবে না। প্রয়োজনে সমাজের এই স্বার্থান্বেষী কতিপয় ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান তারা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শশীবাবু সিনহা, গোপী সিনহা, লক্ষেন্দ্র সিনহা, মধুমঙ্গল সিনহা সহ অনেকেই। এই জনসভা করার কথা হলো, আমরা 3রা ডিসেম্বর আসাম সরকার আমাদের ভাষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ডেভেলপমেন্ট কাউন্সিল ডিক্লেয়ার দেওয়া হয়েছিল এবং সেই 3রা ডিসেম্বরের ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে গভর্নমেন্টের তরফ থেকে রামকৃষ্ণ সিনহাকে দেওয়া হয়েছিল। আমরা করিমগঞ্জবাসী এবং বিশেষ করে পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির মানুষ আমরা সাদরে গ্রহণ করেছি। তার পরবর্তীতে আবার আমরা জানতে পারলাম 21শে ডিসেম্বর রামকৃষ্ণ সিনহা বদলা আমরা পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির রীতা সিনহাকে নবনির্বাচিত ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তো আমরা বিশেষ সূত্রে আমরা যেটা খবর পেলাম যে সেপ্টেম্বরের 25 তারিখে আসামের বরিষ্ঠ মন্ত্রী, স্বাস্থ্য, অর্থ এবং পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাথারকান্দিতে এসেছিলেন। তখন প্রকাশ্য সভায় উনি বলেছিলেন যে বিশ্বে সবথেকে বেশি মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ পাথারকান্দিতে, সেই হিসাবে পাথারকান্দি থেকে ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান দেওয়া হবে। তো আমরা পুজোর আগে বলেছিলেন উনি, যাই হোক পুজোর পরে ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তো আমরা ভেবে নিলাম যেহেতু বলিষ্ঠ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাথারকান্দিতে এসে বলেছিলেন পাথারকান্দির থেকে চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হবে, সেই হিসাবে 21 তারিখে আমাদের রীতা সিনহাকে ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আসাম সরকার ডিক্লেয়ার দিয়েছে। ডিক্লেয়ার দেওয়ার পরে গত পরশুদিন হঠাৎ আমরা দেখতে এবং জানতে পারলাম পত্রপত্রিকায় যে আমাদের কর্মশ্রী বিধায়ক কৃষ্ণেন্দু পালের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে শিলচরে। আমরা স্তম্ভিত যে গভর্নমেন্টের তরফ থেকে গেজেট নোটিফিকেশন গভর্নর দিয়েছে আর কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। আমরা কতিপয় যে যুব সংগঠনের
নেতৃত্বে এই যে কাজগুলো করা হয়েছে, আমরা সম্পূর্ণভাবে পাথারকান্দিবাসী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ধিক্কার জানাচ্ছি যে কৃষ্ণদুলালের মতো একজন কর্মঠ বিধায়ক, যে ভাষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য উনি যেভাবে আপ্রাণ কাজ করে যাচ্ছেন, শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নয়, অন্যান্য জাতিগোষ্ঠী পাথারকান্দির সমষ্টি প্রতিটা জাতিগোষ্ঠীর জন্য। তো আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি, যাতে এভাবে আমাদের যে এত মানে সাহসিকতার ওনারা যে পরিচয় দিয়েছে, আমরা পাথারকান্দিবাসীর তরফ থেকে ধিক্কার আমরা জানাচ্ছি। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি 2 নং মোহনপুর মন্ডল অফিসের নির্মাণ কল্পে ভূমি পুজো করলেন স্থানীয় বিধায়ক রতনলাল নাথ। এদিনের কর্মসূচিতে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। নবরূপে নির্মাণ হতে যাওয়া বিজেপি 2 নম্বর মোহনপুর মন্ডল অফিসের কাজের শুরুয়াত হল বৃহস্পতিবার ভূমি পূজার মধ্য দিয়ে। মোহনপুর বাজার সংলগ্ন স্থানে হতে যাওয়া এই পার্টি অফিস নির্মাণের ভূমি পূজার স্থলে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ উপস্থিত থেকে নিজ হাতে পুজো দেন এবং কাজের সূচনা করলেন। মন্ত্রী ছাড়াও ভূমি পূজার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি 2 নম্বর মোহনপুর মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, যুব মোর্চা মোহনপুর মন্ডল সভাপতি চন্দ্রকুমার শীল সহ অন্যান্য নেতৃত্বরা। এই এখানে বসে পরবর্তী সময় শুভ উদ্বোধনের সময় যেটা হবে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসবেন এবং আমাদের দলের সভাপতি আসবেন। সেই দিন আমরা বিরাট গ্যাদারিং করে এখানে আমরা শুভ উদ্বোধন করব। সকলের সক্রিয় সবুজ সহযোগিতা কামনা করি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। খবরের জেরে সোনামুড়া ফুড কন্ট্রোলার অফিসে গেলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক। ফুড কন্ট্রোলারের বিরুদ্ধে নানা অভিযোগ সহ জনগণের সমস্যা নিরসনে আন্তরিক চেষ্টা করবেন বলে আশ্বস্ত প্রকাশ করলেন অতিরিক্ত জেলা শাসক। খবরের জেরে 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক এসে হাজির হলেন সোনামুড়া ফুড কন্ট্রোলারের অফিসে। গত বুধবার সোনামুড়া ফুড কন্ট্রোলার অনুপ সরকারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলেন ভুক্তভোগী জনগণ। রেশন কার্ড হারানোর পর দীর্ঘ 1 বছর অফিসে ঘোরাফেরা করেও পাচ্ছেন না রেশন কার্ড। তাদের অভিযোগ ছিল, যারা দালাল দিয়ে টাকার মাধ্যমে কাজ করছে তাদের কাজ হয়ে যাচ্ছে। এই খবর প্রকাশ হওয়ার 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক ঘটনার তদন্তের জন্য সোনামুড়া এসে পৌঁছন বৃহস্পতিবার। সাংবাদিকদের উনি জানান, উনি বিষয়টি দেখছেন, তবে করোনার জন্য কর্মচারীর সংকট কিছুটা সমস্যা সৃষ্টি করছে। এখানে 2 জন ইন্সপেক্টর আছেন, কিন্তু একজন করোনা আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন অফিসে ছিলেন না, তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখন থেকে নিয়মিত কাজ হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। তবে ঘুষের অভিযোগের ব্যাপারে কিছু বলেননি তিনি। সেটা যাতে এই মাসের মধ্যেই মানে জানুয়ারির মধ্যেই ব্যাকলগের কাজটাও যাতে শেষ হয়, একদিকে চলবে। আর নতুন যে অ্যাপ্লিকেশনগুলো করবে সেটা ডেলি যাতে শেষ করে, সেই ধরনের ইনস্ট্রাকশন আমি দিয়েছি। ওনাদের তরফ থেকেও কিছু সমস্যার কথা ওনারা উল্লেখ করেছেন, যে ব্যাকলগটা যদি আমাদের কন্টিনিউয়াস কাজের সাথে যদি করি তাহলে দুটো করতে গেলে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে যদি কোনো সাপোর্ট লাগে, কোনো অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, তাহলে ওনারা বলেছেন এটা অ্যাসেস করে যে 2 জন ডাটা এন্ট্রি অপারেটর যদি 1 মাসের জন্য দেওয়া হয় তাহলে ব্যাকলগটাও চলবে, ব্যাকলগটাও ক্লিয়ার হবে, প্লাস নতুন কাজেও কোনো হ্যাম্পার হবে না। সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে যথেষ্ট কর্মী নেই, এই ব্যাপারে কি বলবেন? কর্মী তো আমি যা দেখেছি যে কর্মী আমার কাছে যেটা হিসাব আছে, তো ওনাদের 103টা রেশন শপ, এর মধ্যে 9 জন আছেন ওনারা এসডিসি সহ, 2 জন ইন্সপেক্টর, তবে এর মধ্যে একজন ইন্সপেক্টর আবার অন লিভ আছেন। আর আরেকজন ইন্সপেক্টর যিনি আছেন উনি আবার মাঝখানে অসুস্থ ছিলেন, কোভিডে আক্রান্ত ছিলেন। এই একটা মেডিকেল ইস্যুর কারণেও একটা সমস্যা হয়ে গেছে। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কাজের স্বচ্ছতা আনতে সরকারি দপ্তরগুলোতে নানা ব্যবস্থা গ্রহণ করছে সরকার। বৃহস্পতিবার সোশ্যাল অডিট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের সূচনা করে এমনটাই বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন।
সরকারি দপ্তরগুলোর কাজকর্মে স্বচ্ছতা বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই ধারা মোতাবেক ডিজিটাইজেশন করা হচ্ছে ব্যবস্থাপনাকে। বহু দপ্তরে সেই মোতাবেক অনলাইন করে দেয়া হয়েছে পরিষেবা, নির্ধারণ করে দেয়া হয়েছে সময়, আর সময়ের মধ্যে কাজ না হলে তার জন্যে দিতে হবে মাশুল। এবার বৃহস্পতিবার সোশ্যাল আইডি ডিপার্টমেন্টের ওয়েবসাইটের সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। গুর্খাবস্তি দপ্তরের কার্যালয়ে ওই ওয়েবসাইটের সূচনা করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, কাজে স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্য সচিবকে চেয়ারম্যান করে এটা শুরু করা হয়েছে। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোতে স্বচ্ছতা আনতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমজিএন রেগা হচ্ছে মানুষকে নিয়ে কাজ। সেই প্রকল্পের মতো অন্যান্য প্রকল্পগুলোতে যাতে আরও স্বচ্ছতা আনা যায় তার জন্যে এই ব্যবস্থাপনা। ডিজিটাইজেশন হলে কাজ সরল হবে। 8টি জেলায় তার আওতায় চলে আসবে। অডিট থেকেও সোশ্যাল আইডি আরও বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। পোর্টাল সোশ্যাল অডিট, সেটাতে ট্রান্সপারেন্সি বাড়ানো হবে এবং এটা বাধ্যতামূলক এখন। আর ডিপার্টমেন্ট নোটিফিকেশন আমাদের কাছে আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা শুরু করেছে, চিফ সেক্রেটারিকে চেয়ারম্যান করে শুরু করা হয়েছিল এটা। এবং সেটার আসল কাজ হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বাড়ানো। এই কাজ হচ্ছে এমজিএন রেগাতে এটা স্বচ্ছতা বাড়ানো, পিআরআই বডিজকে ইনভলভ করা এবং মানুষ যেমন যোগদান করতে পারে, পার্টিসিপেশন বাড়ানো মানুষের। এটা আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর কৃষ্ণনগর স্থিত ছাত্র সংঘ ক্লাবে অনুষ্ঠিত হলো এক মেগা আয়ুষ স্বাস্থ্য শিবির। শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা। ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং কৃষ্ণনগর স্থিত ছাত্র সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় মেঘা আয়ুষ স্বাস্থ্য শিবির। ছাত্র সংঘ ক্লাবে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুরজিৎ দত্ত, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিনের এই শিবির থেকে এলাকার গরিব অংশের মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক করোনা মোকাবেলায় সকলকে একসাথে কাজ করবার আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তি দুর্বল হলে শুধুমাত্র পরিবার দুর্বল হয় সমাজ, তাই সকলকে সুস্থ থাকতে হবে। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে রক্ত সংকট দূর করবার জন্য 1 মাস ব্যাপী প্রতি রবিবার রাজধানীর 3টি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার যারা যারা রক্তদান করতে ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করবার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, আগামী রবিবার গোমতী জেলা হাসপাতালেও রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমরা এটাকে 31 ডিসেম্বরে খুব ভালোভাবে সেটাকে বিদায় আমরা দিচ্ছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে আগামী 2021-এর যে সূর্য উদয়, সেটা আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য না, গোটা দুনিয়ার জন্য একটা নতুন আশা নিয়ে আসবে, সেটা আমাদের প্রত্যাশা। আর আমাদের রাজ্যের জন্য 2021, আমরা যারা রাজ্যবাসী, ত্রিপুরাবাসী যে জায়গাতে থাকি, 2021 আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ 2021 আমাদের পূর্ণ রাজ্যের যে মর্যাদা আমরা পেয়েছি, সেটা 50 ইয়ার্স, স্টেটহুডের 50 ইয়ার্স। তো আমাদের 50 বছরের আমাদের রাজ্যের, তো এটার সাক্ষী আমরা থাকব এবং আমরা আগামী দিন আমাদের রাজ্যকে, আমাদের দেশকে আমরা শুভেচ্ছা দেব নতুন বছরের। আমরা তো প্রিয়জনদেরকে দেব, নাগরিকদেরকে শুভেচ্ছা দিই আমরা। তো আমরা এই বছর আমাদের রাজ্যকে শুভেচ্ছা দিই, যেহেতু আমাদের রাজ্যের 50 ইয়ার্স এবং আমরা একটা ভীষণ পরিস্থিতি থেকে সবাই নতুন সূর্য উদয়ের অপেক্ষা রয়েছি। আমরা দুর্গাপূজার পরে আমরা লক্ষ্য করেছি কোভিডের একটু শিথিলতা এসে, তার কারণ হচ্ছে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যকর্মীরা, আয়ুষের ভাইরা, স্বাস্থ্যকর্মীরা যে বিধি নিষেধ আমাদেরকে দিয়েছেন, আমরা সবাই সেগুলিকে নিয়ম মতো মেনেছি। তার জন্যই সেটা আমরা নিজেরা রিকভারি করছি এবং সেই করোনা যে আমরা প্রথম থেকে একটা
আহ্বান আমাদের ছিল আমরা প্রত্যেকে মিলে এই কোভিডকে হারাবো, আমরা জিতবো। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আজমল ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে সোনামুড়া মদিনাতুল উলুম বেজিমারাক মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মহকুমার ৩ শতাধিক দুস্থ পরিবার এবং ইমামদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের উদ্যোগে এবং আজমল ফাউন্ডেশনের সহযোগিতায় সোনামুড়া মদিয়াতুল উলুম বেজামারি মাদ্রাসায় এক কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সোনামুড়া মহকুমার ৩ শতাধিক গরিব দুস্থ পরিবার এবং মসজিদের ইমামদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জমিয়ত উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মুমিন, অ্যাডভোকেট জলিলুর রহমান, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর জহিরুল হক, আবুল খায়ের প্রমুখরা। মুফতি আব্দুল মুমিন বলেন যে জমিয়ত উলেমায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামের এক অনন্যতম সংগঠন। জমিয়ত উলেমায়ে হিন্দ সর্বদাই মানুষের পাশে দাঁড়ায়। প্রতি বছর শীতের মরশুমে ভারতবর্ষের প্রতিটি জায়গায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল ধর্মের মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে থাকে, যাতে করে গরিব পরিবারের মানুষগুলো শীতে কষ্ট না পায়। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। হিন্দের পক্ষ থেকে আজমল ফাউন্ডেশনের সহায়তা গরিব দুস্থদের মধ্যে তথা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হচ্ছে। আজকে এই প্রোগ্রামের মধ্যে সোনামুড়া মহকুমার প্রত্যেক মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন উপস্থিত হয়েছেন। প্রায় ৩০০ মানুষের মধ্যে আজকে এই কম্বল বিতরণ করা হবে। এই কম্বল বিতরণ অনুষ্ঠান জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে হচ্ছে এবং বদরুদ্দিন আজমলের ফাউন্ডেশনের পক্ষে আমাদের আসাম জমিয়তের অতিরিক্ত সচিব মাহবুব হাসানের প্রচেষ্টা আমরা ত্রিপুরাতে প্রতি বছর কিছু কম্বল পাই, খাদ্য সময় খাদ্য পাই। বক্সনগর থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে রাজ্যের নানা প্রান্তে বোমাবাজির মতো নানা ঘটনা। বৃহস্পতিবার দুপুরে চাচল থানার জালালপুর গ্রামে নিজ জমিতে শাক তুলতে গিয়ে বোমা ফেটে জখম হলো এক যুবতী। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি টিএমসির তোড়জোড়। জমিতে শাক তুলতে গিয়ে বোমা ফেটে জখম হলো এক যুবতী। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার চাচল থানার জালালপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের তরজা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তারা চায় এলাকায় শান্তি। ভোটের আগে বোমাবাজি নিয়ে বিরক্ত গ্রামের সাধারণ মানুষ। স্থানীয়রা পুলিশকে অভিযোগ করেছে বুধবার রাতে কিছু দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। পুলিশ জানিয়েছে আহত যুবতীর নাম বেরাফুল খাতুন, বয়স 23। তার পা জখম হয়েছে। খবর পেয়ে ছুটে যান চাচল থানার পুলিশ। কারা ওই বোমা মজুত করেছিল তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। রাত্রেবেলা একটা বম ফুটেছে, এবার সকালবেলা একটা মেয়ে ছেলে শাক তুলতে এসে আবার বুঝতে পারেনি ওরা, বমটা পানি লেগে ফুটে গেছে। তো ওরা এখন কি অবস্থায় আছে? এখন ওরা তো মানে জখম হয়ে গেছে, ওদের চিকিৎসা চলছে। হ্যাঁ, এখানে আবার পাওয়া গেছে 2 ব্যাগ বম ডাব্বাতে আছে এখানে। হ্যাঁ, পাওয়া গেছে, ওখানে আছে। তো আমরা শান্ত চাই গ্রামে, যেন শান্তি শৃঙ্খলা ভাবে যেভাবে ছিল সেভাবে যেন থাকে। এমন কিছু দুষ্কৃতিমূলক এইগুলো কাজ করাচ্ছে বা করছে, তারাই বলতে পারবে কেন করছে, কি কারণে করছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।